অন্তর্বর্তীকালীন সরকারের বাকি ৩ উপদেষ্টার মধ্যে ২ জন শপথ নিয়েছেন। তারা হলেন সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। দুপুর ১২টা ৫০ দিকে বঙ্গভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক দেশের বাইরে থাকায় শপথ নিতে পারেননি আজ। গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ জন উপদেষ্টা। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১২টা ৪৭ দিকে বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এর আগে শনিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। এর আগে ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ ৬ জন বিচারপতি। পদত্যাগকারী ৫ বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। ২০০৩ সালে বিএনপি সরকারের সময় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সৈয়দ রেফাত আহমেদ। তিনি বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে। পুলিশকে যারা ব্যবহার করেছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আইন নিজ হাতে তুলে না নিতে বলেন তিনি। জানান পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। সেটি না হলে ৭ দিনের মধ্যে প্রশিক্ষিত জনবল নিয়োগ দেওয়া হবে। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুধু পুলিশ হাসপাতালে ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া যে ছাত্ররা সড়কে কাজ করবে তাদের সার্টিফিকেট দেওয়ার নির্দেশও দেন এম সাখাওয়াত হোসেন। আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান তারা শুরু চান নাই, উই ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট ইনশাল্লাহ, হ্যাভ ফেথ অন মি। এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন আপনারা থানায় ফিরে যান, আপনারা চলে যান। দেশের অর্ধেকের বেশি থানার কার্যক্রম শুরু হয়েছে। যোগ দিয়েছেন পুলিশের কর্মকর্তারাও। সীমিত পরিসরে চলছে কার্যক্রম। আরও জানাতে তেজগাঁ থানা থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান, তেজগাঁ থানায় যে দাপ্তরিক কাজকর্ম শুরু হয়েছে কেমন দেখছেন, স্বাভাবিক বলা যায় কিনা? দেখুন, আমি তেজগাঁ শিল্পাঞ্চল থানাতে রয়েছি। এখানে এটি সহ সব মিলিয়ে ডিএমপির ৪৫টি থানার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে বলেই ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে এই থানাগুলোতে কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে সেনাবাহিনী সহ আনসার সদস্য যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছে। এই যে থানাটি রয়েছে এই থানাতেও আমরা দেখেছিলাম যে অগ্নিসংযোগ কিন্তু করা হয়েছিল। তারপর থেকেই কিন্তু গত পরশু দিন থেকেই যেই কার্যক্রম সেটি চালানোর কথা বলা হচ্ছে এবং সেটিতেই কিন্তু তারা পরিচালনা করছেন। শুধুমাত্র সাধারণ ডায়েরি মানে জিডি হিসেবে আমরা যেটিকে জানি সেটি নেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি যে সংস্কারের যে কাজগুলো রয়েছে থানার ভবনগুলোতে সেই কাজগুলো করা হচ্ছে। পুলিশ সদস্যরা এখনও পুরোপুরিভাবে কাজে যোগদান করেনি, এটি মোটামুটি নিশ্চিত করেই বলা হয়েছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, তিনি অনুরোধ করেছেন, একই সঙ্গে নির্দেশ দিয়েছেন যে তারা যে দাবিগুলো করেছেন প্রত্যেকটি দাবি কিন্তু মানা হবে এবং একই সঙ্গে যেই দাবিগুলো তারা করেছেন 11 দফা দাবি, সেই 11 দফা দাবি মানা হবে। তার সঙ্গে এই দাবিগুলো মানার পরে এবং এর মধ্যে কি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, বিশেষ করে যে সকল পুলিশ সদস্যরা এখনও কাজে যোগদান করছেন না
তাদেরকে একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে বসবেন, সচিবালয় তাদের সঙ্গে কিন্তু বসবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বসার পর একটি নির্দিষ্ট সময় কিন্তু নেওয়া হবে এবং সে সময়ের পরই যারা কাজে যোগদান করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলা হচ্ছে। এবং আইজিপি কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে পুলিশের মধ্যে এখনও একটি ভীতি কাজ করছে, যেহেতু একটি ভীতি কাজ করছে তাই তারা আশ্বস্ত করার চেষ্টা করছে যাতে জনগণ থেকে শুরু করে সকলেই যাতে তাদেরকে সহযোগিতা করেন, যাতে পুলিশ আবারও তাদের আগের জায়গায় ফিরে আসতে পারে। এবং এখন পর্যন্ত যারা কর্মবিরতিতে রয়েছেন তারা যে 11 দফা দাবি করেছেন সেই 11 দফা দাবিও খুব শিগগিরই মেনে নেওয়া হবে বলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। এবং একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে এতদিন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুলিশ বাহিনীকে ব্যবহার করা হতো, যেটি আসলে আর কোনোভাবেই করা হবে না। এবং একই সঙ্গে পুলিশ বাহিনী যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির বাইরে গিয়ে পুলিশ সদস্য আর কাজ করবেন না, এই ব্যাপারটিও তিনি কিন্তু নিশ্চয়তা দিয়েছেন। যারা এতদিন করেছেন, যারা নির্দেশ দিয়েছেন, যাদের নির্দেশ এগুলো হয়েছে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে বলছেন। এবং পুলিশের যে সকল দাবি দেওয়া রয়েছে সদস্যদের, সেই দাবি দেওয়াগুলো পূরণ করা হবে। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস আজ। প্রথম কর্মদিবসে সকাল থেকেই যার যার দপ্তরে আসতে শুরু করেছেন উপদেষ্টারা। এরই মধ্যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ফরিদা আক্তার সহ আরও কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে কাজে যোগ দিয়েছেন। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফরিদা আক্তার বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ চাঁদাবাজি, এটা কমাতে পারলে দাম নিয়ন্ত্রণে আসবে। প্রথম কাজ হলো আমাদের দায়িত্ব হলো এটা দাম কমানো, এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়, খাদ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। এটা কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে, আমি আরো আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবো। পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় এখনো মাঠে নেই পুলিশ। পুলিশ না থাকায় সন্ধ্যার পরই থমথমে পরিস্থিতি হয় অনেক এলাকায়। দিনে মার্কেট খোলা থাকলেও রাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। তবে সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানায় হামলার ঘটনায় ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। বর্তমানে রাজপথে কোথাও পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। দোকান খুলছি রাত্রে যাই জেগে, এখন আবার আমাদের কাস্টমারকেও ডিল করতে হচ্ছে, রাত্রেবেলা জেগে থাকতে হচ্ছে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে একটা অরাজকতা লুটপাট চলতেছে, আমরা খুবই আতঙ্কে আছি। দেন আমরা কি করছি যে কন্টিনিউ আমরা চেক দিচ্ছি আমাদের এই শোরুমটা, যে রাত্রেও আমরা ঘুমাইতে পারতেছি না। শনিবার দেশের অধিকাংশ থানার দাপ্তরিক কাজ শুরু হয়। শিগগিরই শৃঙ্খলা ফিরিয়ে আনার আশা পুলিশ কর্মকর্তাদের। এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত, তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি ব্যতি রেখে পুলিশ সুষ্ঠুভাবে, আশা করছি, আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে। বর্তমানে দেশের বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। সেনাবাহিনী বলছে সবার প্রচেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। তারা ফিরে আসা পর্যন্ত বা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা রাজশাহী শহর এবং রাজশাহী জেলার প্রত্যেকটা থানায় আমাদের সদস্যদের দ্বারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সিকিউরিটি দিচ্ছি। এতটুকু আশ্বস্ত আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে, আমরা সবাই মিলে একটা সোনার বাংলা যেভাবে সবাই স্বপ্ন দেখছিলাম সেটা গড়া সম্ভব হবে। সব অস্থিরতার অবসান ঘটে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস আজ। প্রথম কর্মদিবসে সকাল থেকেই সড়কে রয়েছে অফিসগামী মানুষের ভিড়। সড়কে যান চলাচলও বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা, রিকশায় গন্তব্যে যাচ্ছেন অনেকেই। এদিকে গত কয়েকদিনের মতো আজও রাজধানীর সড়কগুলোই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। তবে তাদের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। সড়কে ট্রাফিক পুলিশ দেখা যায়নি। গাড়ির চাপ বাড়লেও যানজট তেমন নেই। স্বাভাবিক সময়েই গন্তব্যে পৌঁছানোর কথা জানান যাত্রীরা।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অফিস শুরু করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দুর্নীতি এড়াতে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পরিবর্তনের চেয়ে পুরো সিস্টেমকে পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে চান তিনি। আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল, আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম করে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 5 ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সকাল 10টার দিকে মতিঝিলের দিলকুশায় এ ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তারা জানান, সকালে বৈষম্য বিরোধী ব্যাংক সমাজের ব্যানারে জামানতবিহীন বেনামি ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এই সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সহ শতাধিক মানুষ অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন। এলোপাতারি গুলিতে আহত হন ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান সহ অন্তত 5 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী। 2017 সালে ইসলামী ব্যাংকে নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য দেশের মানুষের ক্রয়সীমার মধ্যে না এলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে 13টি প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এই আলটিমেটাম দেন তারা। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাকে সহায়তার আশ্বাসও দেয় ছাত্ররা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা জানান, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট ও ক্ষোভ বেড়েছে, যা সবাইকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে 7 দিনের মধ্যে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানানো হয়। বাজারে আর কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও জানান ছাত্র নেতারা। যারা চাটুকার, দালালি এবং ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন নিয়ে দেশে ছিল, আমরা মনে করি সেই জায়গাগুলোতে তাদের থাকার কোনো অধিকার নেই। আমরা বলবো যে আপনারা চলে যান। আপনারা যদি চলে না যান, অবশ্যই আমরা এটি প্রত্যাশা রাখি এবং আমরাই এটি করব। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে আজ দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দিল্লি থেকে ফ্লাইটে রওনা হন সালাউদ্দিন আহমেদ। দুপুর 2টায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে তার। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পরে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের 22 জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। নতুন বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের 8টি থানা পরিদর্শন করেন তিনি। সকাল 10টায় নগরীর খালিশপুর থানা পরিদর্শন করেন। পরে সদর, সোনাডাঙ্গা ও অন্যান্য থানা পরিদর্শন করেন তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন। এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এরই মধ্যে থানাগুলো চালু হয়েছে, দ্রুতই সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সকল কার্যক্রম পুরোদমে শুরু হবে। যে সারা বাংলাদেশের পুলিশ সদস্যরা এই নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসুক। নিশ্চয়ই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র যারা এই রাষ্ট্র সংস্কারে তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, তারা মিলে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করব এবং তাতে আমাদের পুলিশ সদস্যরা অবশ্যই তার অংশীদার হিসাবে সক্রিয়ভাবে কাজ করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান সম্পর্কে বিভ্রান্তিমূলক, উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষক নেটওয়ার্ক।
রোববার এক বিবৃতিতে এসব কথা জানায় সংগঠনটি। অধ্যাপক তানজিম কোনো ধরনের বৈষম্যের পক্ষে নয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, ন্যায়সঙ্গত এবং বৈষম্যহীন অবস্থানে অনড় থাকার ফলে একটা পক্ষ তার বিরুদ্ধে একটি মহলের দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হয়েছে, যা গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের ঘৃণ্য উস্কানিমূলক রাজনীতি না করার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। গণ অভ্যুত্থানের শক্তিকে সমুন্নত রাখতে যে কোনো প্রকার ধর্মীয়, জাতিবাদী অথবা রাজনৈতিক বিভেদ এবং বিদ্বেষমূলক প্রচারণাকে আমাদের রুখে দেয়া এবং অধ্যাপক তানজিমউদ্দিন খানের বিরুদ্ধে চলমান অপপ্রচারকে প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। শেয়ার বাজারের সবশেষ 6 কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে এসব কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল থাকছে। জানা যায়, শুক্রবার অনানুষ্ঠানিকভাবে ফ্লোর প্রাইস তোলার নির্দেশনা দেন বিএসইসির পদত্যাগ করা চেয়ারম্যান শিবলি রুবায়েত ইসলাম। সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের এবং 14 আগস্ট থেকে বিএসআরএম, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের ফ্লোর প্রাইস প্রত্যাহার হওয়ার কথা। কিন্তু বিএসইসি থেকে জানানো হয়, আনুষ্ঠানিক পরিপত্র জারি না হওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর না করতে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ড কার্যালয়ই বন্ধ হয়ে গেছে। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষত অফিস জুড়েই। নিরাপত্তা শঙ্কায় কাউন্সিলর সহ অফিস করছেন না কেউই। কখন নাগরিক সেবা মিলবে তাও জানাতে পারছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে দ্রুত কার্যালয় সচল করার তাগিদ বিশেষজ্ঞদের। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের প্রায় প্রতিটিতেই চলে লুটপাট আর ভাঙচুর। তছনছ করা হয় নাগরিক সেবার নানা প্রয়োজনীয় দলিল। 5 দিন ধরে বন্ধ এসব অফিস। নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক কারণে খোঁজ মিলছে না কাউন্সিলরদের। কার্যালয়ে যাচ্ছেন না কোনো কর্মকর্তা কর্মচারীও। এতে প্রয়োজনীয় সনদ সহ অন্যান্য সেবা না পেয়ে দুর্ভোগে নগরবাসী। কাউন্সিলর নাই, এখানে সচিবও নাই, আবার ডকুমেন্টসও নাই। এখন তো সেবা কীভাবে পাবো? কিছুই তো নাই। জন্ম নিবন্ধন বা বিভিন্ন রকমের সার্টিফিকেট জমা রেখে গেছে, কিন্তু এখন তো এখানে কিছু বলতে কিছু নেই, সবগুলো তো পুড়ে নিয়ে গেছে। কাউন্সিলরদের পাশাপাশি সিটি মেয়রও যাচ্ছেন না অফিসে। এতে সংকট আরও বাড়ছে বলছেন কর্মকর্তারা। কাউন্সিলর আছে, তারা মূলত সবাই এক ধরনের ইনসিকিউর অবস্থায় আছেন, সবাই আত্মগোপন আছেন। নগরবাসীর সেবা নিশ্চিতে দ্রুত সংকট উত্তরণে পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশিষ্টজনদের। নাগরিকরা সেবা পাচ্ছেন না, আর উত্তরণ হচ্ছে যদি কোনো কাউন্সিলর আসেন তাহলে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যারা আসছেন না তাদের দায়িত্ব দেওয়া যেতে পারে, অথবা মন্ত্রণালয়ে নিজের উদ্যোগেই এই ব্যাপারে অর্ডার করতে পারেন। ধ্বংসস্তূপ সরিয়ে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো দ্রুত সংস্কারের তাগিদ নগরবাসীর। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নিয়মিত মেরামত না থাকায় মাসকাটা নদীর ভারী জোয়ার, প্লাবন ও জলোচ্ছ্বাসে অনেকটা বিলীন হয়ে গেছে বরিশালের গ্রাম রক্ষা বাঁধ। এ কারণে বিপর্যস্ত 16 গ্রামের মানুষ। অনেক স্থানে গ্রাম থেকে গ্রামের যোগাযোগ ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে। 7 কিলোমিটার বেড়িবাঁধ নদীতে ধসে যাওয়ায় বরিশালের মেহেন্দিগঞ্জের অন্তত 16টি গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। জোয়ার বাটা পানি ওঠে, এই সময় ঘর বাড়ি সমস্ত তলায় যাইতেছে। আবার যখন শুকায় তখন বাড়া হারে তখন নদী শুকিয়ে যায়, এই আমাদের গ্রাম শুকিয়ে যায়। আবার জোয়ারে বললে সব তলায় যায়। এই জায়গাটা চতুর্দিকেই নদী, চতুর্দিকেই কিন্তু এই অবস্থা। এই যে অবস্থায় আংশিক শতকরা মনে হয় যে 40 থেকে 50টা ঘর বাড়ি ভাঙিয়ে তছনছ হয়ে গেছে। মাটির তৈরি এই বাঁধগুলো রাস্তা হিসেবেও ব্যবহার হতো। জাঙ্গালিয়া ইউনিয়নের 3.5 কিলোমিটার বাঁধ ধসে যাওয়ায় লেঙ্গুটিয়া থেকে আমিরগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নদীর উত্তরেও একই অবস্থা। বেড়িবাঁধটি ভাঙার কারণে আজকে জোয়ার ভাটা লাগে না, বৃষ্টির পানি লাগে না। জোয়ার হওয়ার সাথে সাথে মানুষ ঘর দুয়ার সব তলিয়ে যায়, যার কারণে মানুষ আজকে বিচ্ছিন্ন। আমাদের লেঙ্গুটিয়া থেকে আমিরগঞ্জ পর্যন্ত বেড়িবাঁধ শেষ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধগুলোকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত মেরামত করা দরকার। অর্থের অভাবে তা করা যাচ্ছে না। কিছুটা আর্থিক কিছু লিমিটেশন থাকার কারণে আমরা হয়তো প্রতিনিয়তই আমরা এই বাঁধগুলোকে এইভাবে মেরামত করতে পারতেছি না।
তো আশা করা যায় যদি আমরা মোটামুটি পর্যাপ্ত বাজেট পাইলে আমরা প্রতিনিয়ত মেরামত করলে বাঁধগুলোকে টিকে রাখা যাবে। গত সাইক্লোন রেমালে যে 80 কিলোমিটার বেড়িবাঁধ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই বরিশাল অঞ্চলে, আমরা 17 কিলোমিটার জরুরিভাবে 17 কিলোমিটার আমরা মেরামত করেছি, 37 কিলোমিটার আমার মেরামত কাজ চলমান আছে। বর্তমানে বরিশাল অঞ্চলে প্রায় 24 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা ও অরক্ষিত অবস্থায় আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, এতে শহরের বিভিন্ন নিচু এলাকায় পানি জমতে শুরু করেছে। সকাল 9টা থেকে 24 ঘন্টায় 38.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকালে বৃষ্টি অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছে পথে বের হওয়া মানুষ। বিশেষ করে অফিস ও স্কুলগামীরা পড়েন চরম ভোগান্তিতে। নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি দোকানপাটে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ বেড়েছে আগামীকাল দুপুর পর্যন্ত চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায়। বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সাধারণ মানুষের চলাফেরা খুব কষ্ট হচ্ছে, বুঝছেন, এটাই হচ্ছে মূল কথা। এই জায়গায় বৃষ্টি হইলে মোটামুটি বেশি পানি ওঠে। ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি খারাপ, আমরা তো স্টাফ নিয়ে চলতে পারি না। যেদিন বৃষ্টি ওঠে এদিন চলতে পারি না, এদিন আবার 10-15-20 হাজার টাকা লস হয়ে যায়। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আদালত পরিস্থিতি নিয়ে আলোচনা জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। প্রধান বিচারপতি শপথ নেওয়ার পর তো কথা বলবার কথা গণমাধ্যমের সামনে, সেটি কখন নাগাদ শুরু হতে পারে? প্রথমে এটি একটু বলবেন। আমি এই মুহূর্তে রয়েছে একদম প্রধান বিচারপতির যে গেট, সেই গেটে রয়েছে। আপনি এখানে যদি আমরা একটু বলে রাখি যে কিছুক্ষণ আগে এখান থেকে 15 মিনিটের মতো আগে বাংলাদেশের নতুন যিনি প্রধান বিচারপতি, 25তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন সৈয়দ রেফাত আহমেদ, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে এসেছেন। তিনি বঙ্গভবন থেকে শপথ নিয়ে তিনি সুপ্রিম কোর্টে এসেছেন এবং তার সাথে অন্যান্য যারা বিচারপতিরা ছিলেন হাইকোর্ট ডিভিশনের, তারা সবাই এক এক করে শপথে ছিলেন। সেখান থেকে তারা এক এক করে এসছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের প্রধান বিচারপতির যেই চেম্বার, এর উপরেই এজলাস কক্ষ, সেই সুপ্রিম কোর্টের মূল যে ভবন, সেই ভবনের একেবারেই প্রধান বিচারপতির যে গেট, সেই গেটে রয়েছে। কিছুক্ষণ আগে তিনি এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো, আমরা চেষ্টা করছি যে তিনি কোনো মানুষের সাথে কথা বলেন কিনা, সেটি আমরা চেষ্টা করব তিনি কি বলেন। তবে তিনি একদম প্রাথমিকভাবে এখান থেকে যখন যান গাড়ি থেকে নেমে, তিনি কিন্তু খুব সংক্ষিপ্ত একটি বাক্য তিনি বলেছেন। তিনি বলেছেন যে সবাইকে গণজাগরণের অভিনন্দন, সেটি তিনি জানিয়েছেন। সৈয়দ রেফাত আহমেদ তিনি গতকালকেই, আপনি জানেন যে সকালবেলার দিকে এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট অঙ্গন হাজার হাজার ছাত্র জনতায় কিন্তু বিক্ষুব্ধ ছিল এবং তাদের দাবি ছিল গতকালকে যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হাসান, তার পদত্যাগ সহ অ্যাপিলেট ডিভিশনের পুরো বিচারপতিদের পদত্যাগ তারা দাবি করেছিলেন এবং সেই বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবির মুখেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ সকালের দিকে দাবি ওঠে, একেবারে দুপুরের মধ্যে একে একে সবাই পদত্যাগপত্র পাঠিয়ে দেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেন এবং গতকাল সন্ধ্যার পরপরই কিন্তু আমরা জানতে পারি যে সৈয়দ রেফাত হোসেন তিনি প্রধান বিচারপতি হচ্ছেন এবং আজকে তিনি শপথ নিলেন। এখন পরবর্তী কাজ হচ্ছে, আপনি জানেন যে অ্যাপিলেট ডিভিশনে 5 জন বিচারপতি এরই মধ্যে পদত্যাগ করেছেন। 7 জন ছিলেন, প্রধান বিচারপতি সহ 6 জন পদত্যাগ করেছেন, 1 জন বাকি আছেন আশফাকুল ইসলাম, তিনিও আজকে কিন্তু এই যে শপথ অনুষ্ঠানে ছিলেন। এখন প্রধান বিচারপতি সহ নতুন অ্যাপিলেট ডিভিশনে যারা নিয়োগপ্রাপ্ত হবেন, খুব শীঘ্রই হয়তো তাদেরকে নিয়োগ দেওয়া হবে, তেমনটি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তো তাদের নিয়োগের পরে তারা সিদ্ধান্ত নেবেন যে কবে নাগাদ আসলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের বিচার কার্য শুরু হচ্ছে, কারণ বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটু জানতে চাই যে পদত্যাগকারী বিচারপতিদের জায়গায় কারা আসতে পারেন, কাদের নাম শোনা যাচ্ছে, কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, অসমর্থ সূত্রে বিভিন্ন নাম শোনা যাচ্ছে, তবে একটা বিষয় নিশ্চিত, যে সমস্ত বিচারপতিরা গত এই 15 বছর ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে, নানান ধরনের অভিযোগ কিন্তু আইনজীবীরা করেছেন, স্বজনপ্রীতির অভিযোগ করেছেন, আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন, অনেকে আছে যে বিরোধী দলের যে কোনো রিট বা মামলা অনেক সময় শুনতে চাননি, এ ধরনের অনেক অভিযোগ বিচারপতিদের বিরুদ্ধে রয়েছেন। তাদের বিরুদ্ধে কিন্তু আইনজীবীরা সোচ্চার এবং আপনি জানেন যে গতকালকে শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের পদত্যাগের দাবি উঠছিল এবং তারা করেছেন, কিন্তু এর বাইরে 50 জন, হাইকোর্ট ডিভিশনের 50 জনের কিন্তু একটা তালিকা রয়েছে যেখানে এই ছাত্র জনতা এবং সবচেয়ে বড় বিষয় সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরাও চান না যে তারা আর থাকুক। সুতরাং তাদের বাদ দিয়েই যারা
যাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই বা যারা গ্রহণযোগ্যতা রয়েছে গত 15 বছর ধরে যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি, স্বজনপ্রীতির অভিযোগ ওঠেনি, নিশ্চয়ই সেই জায়গা থেকেই মূলত বিচারপতি অ্যাপিলেট ডিভিশনে আসবেন এবং তারাই পরবর্তীতে সর্বোচ্চ আদালতের এই বিচার অঙ্গন পরিচালনা করবেন। আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে সৈয়দ রেফাত হোসেন, যিনি বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি, কিছুক্ষণ আগে যিনি এই সুপ্রিম কোর্টে এসেছেন, তিনি কিন্তু গত 20 বছর ধরে বিচার কাজ পরিচালনা করছেন। তিনি 2003 সালে তিনি এই বিচারালয়ে তিনি বিচারক হিসেবে নিযুক্ত হন, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান উদ্যানে চুরি ঠেকাতে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। তাদের তৎপরতায় রক্ষা পেয়েছে উদ্যানের 120টি হরিণ। তবে এর আগেই চুরি হয়ে গেছে টিয়া, ঘুঘু সহ 95 ভাগের বেশি পাখি। দৃষ্টি আরো আকর্ষণ করতে চাই। স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়ে শহীদ কামরুজ্জামান উদ্যান পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। 20 থেকে 25 জন শিক্ষার্থী পালা করে নজর রাখছেন দিনরাত। 5 আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহে রাতভর ও পরদিন বিকেল পর্যন্ত উদ্যানটিতে চলে ভাঙচুর, লুটপাট। শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ার পর রক্ষা পেয়েছে প্রায় 120টি হরিণ সহ বেশ কিছু প্রাণী। সবই শেষ হয়ে গেছে। তার মধ্যে কবুতর ছিল আপনার 120 পিস মতো, এখন বর্তমান 4 পিস আছে। রাজহাঁস ছিল 8টে, ওটা নিয়ে গেছে। উদ্যানের দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের খাবার, বাঁশি, টর্চলাইট সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছেন স্থানীয়রা। এখন আমরা গেটে ওভাবে পাহারা দিচ্ছি যেন গেট থেকে কেউ না ঢুকতে পারে। আমাদের টিম পিছনের গেটগুলোতেও থাকতেছে। এখানে আমাদের 125টা প্লাস হরিণ আছে, তারপরে আমাদের ঘড়িয়াল আছে। তাদের খাবারের দায়িত্ব থেকে সবকিছু আমরা স্টুডেন্ট প্লাস চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবাই একসাথে সমন্বয় করতেছি। প্রতিদিন প্রায় 20 জন 15 জন মতো এভাবে কাজ করি, টহল চলে আমাদের মাঝে মধ্যে। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে লেক থেকে প্রায় 20 থেকে 25 মণ মাছ, 117টি কবুতর, 8টি রাজহাঁস, 7টি তিতির সহ বিভিন্ন ধরনের পাখি চুরি হয়ে গেছে। ভেঙে ফেলা হয়েছে 2টি গেট, টিকিট কাউন্টার, অফিসের আসবাবপত্র। পুড়িয়ে ফেলা হয়েছে টিকিটের কপি সহ গুরুত্বপূর্ণ নথি। এখনো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও এখনো নগর ভবনে ঢুকতে পারেনি। তারা নগর ভবনে হয়তো বসলে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা কবে খুলতে পারবো সে বিষয়ে সিদ্ধান্ত হবে। দীর্ঘ সংস্কারের পর গত বছরের 21 সেপ্টেম্বর উদ্যানটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। 1996 সাল থেকে উদ্যানটি রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আজ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। পাকিস্তান সিরিজের আগে সবচেয়ে বড় প্রশ্ন সাকিব আল হাসানের দলে থাকা না থাকা নিয়ে। কোটা বিরোধী আন্দোলন যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, জনগণের সেই গণজাগরণে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। সে সময় জনতার পাশে দাঁড়িয়েছিলেন অনেক ক্রিকেটার, কিন্তু পাওয়া যায়নি সাকিবকে। দেশেরা অলরাউন্ডার তখন ব্যস্ত ছিলেন কানাডায় গ্লোবাল T20 নিয়ে। তাই সাবেক সংসদ সদস্যের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু 21 আগস্ট, করাচিতে 30 আগস্ট হবে দ্বিতীয়টি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।